আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি উড়িষ্যা রাজ্যের পুরী মেতে উঠেছে এক অন্যরকম আনন্দে। কেননা এখন চলছে রথের মরশুম। ভক্তের ভগবান মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে এসে স্বয়ং দেখা দেবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। চলছে তারই প্রস্তুতি, যদিও এই প্রস্তুতিটা দিন 15 আগের থেকেই শুরু হয়ে গেছে জগন্নাথ দেবের স্নান যাত্রার মাধ্যমে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে স্নানের জন্য রেডি করা হচ্ছে। প্রধানত জ্যৈষ্ঠ পূর্ণিমা দিনই এই কার্য সম্পন্ন হয়। ওই দিন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে মন্দির থেকে স্নান বেদিতে আনা হয় এবং মন্ত্র উচ্চারণ সহ 108টা কলসির পবিত্র ও সুগন্ধযুক্ত জলে মহাসমারোহে স্নান করানো হয় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে। তারপরেই তাদেরকে সাজানো হয় গজবেশে। মজার ব্যাপার হলো, আকস্মাত এই স্নানে হঠাৎ করে তাদের আসে জ্বর। এই সময় নাকি বিভিন্ন বৈদ্যের মাধ্যমে ওষুধপালাও করা হয়ে থাকে। এর প্রমাণও আপনারা পুরীতে রথের আগে আগে গেলেই পেয়ে যাবেন। যেহেতু ভগবানের শরীরে জ্বর থাকায় ভগবানের শরীর গরম থাকে, ঠিক একই রকমভাবে পুরীতে আপনারা এই সময় পাবেন প্রচণ্ড গরম। তবে যাই হোক, জ্বর সারিয়ে উঠেই ভগবান কিন্তু তার ভক্তদের দর্শন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। মন্দির বিভিন্ন ফুলমালায় সেজে ওঠে, পারিপার্শ্বিক পরিবেশ সেজে ওঠে, সর্বোপরি সেজে ওঠে সেই বাহন, যে বাহনে চেপে ভক্তের ভগবান তার ভক্তদের দর্শন দেবেন। নাম তার রথ। এই রথকে টানা নিয়েই তো উড়িষ্যার বুকে এত বড় আড়ম্বর। তবে এই রথেরও নির্মাণ কার্য শুরু হয়ে যায় বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে। প্রধানত নিম, ফাঁসি, আসান, ধৌসা, শাল এই সমস্ত কাঠই এই রথের নির্মাণ কাজে ব্যবহার করা হয়ে থাকে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা 3 ভাই বোনের জন্য নির্মিত হয় 3টি রথ। আপনারা রথের সময় পুরী গেলে সবার প্রথমে দেখতে পারবেন লাল, নীলাভ ও সবুজ রঙের বলভদ্রের তালধ্বজ রথ। তারপরেই রয়েছে লাল ও কালো রঙের সুভদ্রা দেবীর দর্পদলানা রথ। এবং প্রত্যেকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সবার শেষে আসেন তিনি লাল ও হলুদ রঙের রথে চেপে, যার নাম নন্দীঘোষা। ইয়া বড় বড় চোখ সহ সামনের দিকে যেভাবে বাহু প্রসারিত করে থাকেন, তাতে যে কেউ তার মায়ায় পড়তে বাধ্য। আর সেই মায়াতেই হয়তো ওই দিন পুরীর বুকে জড়ো হয় 15 থেকে 20 লক্ষ বা তারও বেশি মানুষ। কেউ বা জীবিকার আশায়, আবার কেউ বা একটুখানি ভগবানের দর্শনের আশায়, আবার অনেকের তো সারা বছর মন্দিরের ভিতরে প্রবেশে মানা আছে। তারা ওই একটি দিনই ভগবানের দর্শন পান, সেই আশাতেই তারা এখানে ছুটে আসেন। সেই জন্য রথের দিন আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের মানুষজনকে দেখতে পারবেন এই পুরীর বুকে। শুধুমাত্র ভগবানের দর্শনের জন্য নয়, ভগবান যে রথে উপবিষ্ট হয়ে আছেন, সেই রথ যে দড়ি দিয়ে টানা হচ্ছে, সেই দড়ির ছোঁয়া পেতেও অনেকে দেন। প্রত্যেক বছর প্রধানত 1টা থেকে 2টোর মধ্যে এই রথ টানার কার্যক্রম শুরু হয়ে যায়। একটু থেমে, একটু এগিয়ে, আবার একটু থেমে, আবার একটু এগিয়ে, এইভাবে ধীরে ধীরে এগোতে থাকে রথ সামনের দিকে। এবং প্রায় 3 কিলোমিটারের মতন পথ পাড়ি দিয়ে মাসির বাড়ি গুন্ডিচা দেবীর মন্দিরে পৌঁছে সম্পন্ন হয় এই যাত্রা। সেখানে তিনি প্রায় 7 দিন থাকবেন। এজন্য এরপরে সেখানেই করা হয় সমস্ত ধরনের আয়োজন। ঠিক 7 দিনের মাথায় আবারও তিনি মূল মন্দিরে ফিরে আসেন, যাকে আমরা প্রধানত উল্টো রথযাত্রা বলে জানি। উৎসবমুখর এই দিনগুলিতে পুরী থাকে সম্পূর্ণরূপে জমজমাট। লাখো লাখো লোক যেহেতু পুরীর রাজপথে সে সময় বিচরণ করে, তাই তাদের সেবাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের শ্রম একেবারে বিনামূল্যে বিতরণ করে থাকে। সব সময়ের জন্য সেখানে থাকে পর্যাপ্ত পরিমাণে অ্যাম্বুলেন্স পরিষেবা। কেউ বা এ সময় পুরীর রাজপথ যাতে কোনো রকম নোংরা না হয়, সেজন্য সর্বদা পুরীর এই রাজপথ পরিষ্কার করার কাজে ব্যস্ত থাকে। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন সহ সরকারের তরফ থেকেও দেওয়া হয় জলের স্প্রে, যাতে করে প্রচণ্ড গরমে মানুষ ক্লান্ত এবং ধৈর্যহীন না হয়। এই সময় পুরীর বুকে বিভিন্ন স্থানে বসে লঙ্গরখানা, যেখান থেকে চাল, লস্যি, অন্ন, পরমান্ন সহ বিভিন্ন স্থান থেকে জগন্নাথ দেবের মহাপ্রসাদও বিতরণ করা হয়। ভক্তরা পরম তৃপ্তির সাথে সেগুলি গ্রহণ করেন। শুধু তাই নয়, এত বড় এক মহা উৎসবে কোনো পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে রিকভার করার জন্য সাথে সাথে এসে হাজির হয় মেডিকেল টিম। অল্প অসুস্থ হলে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় পাশের মেডিকেল ক্যাম্পগুলিতে। বেশি অসুস্থ হলে এত ভিড়ের মধ্যেও সাথে সাথে চলে আসে অ্যাম্বুলেন্স। যেখানে অ্যাম্বুলেন্সের পৌঁছানো সম্ভব হয় না, সেখানে মেডিকেল টিমের যে সমস্ত সদস্যরা আছে, তারা স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দেয় অসুস্থ হওয়া ব্যক্তিকে। যেহেতু পুরীর এই রাজপথে অল্প সময়ের মধ্যে প্রায় 15 থেকে 20 লক্ষ লোকের আগমন হয়, তো ছোটোখাটো বা বড়সড় দুর্ঘটনাও ঘটতে দেখা যায় এই সময়ে। 2024 সালে, অর্থাৎ যেবার 2 দিন ধরে পুরীর এই রথ টানা হয়েছিল, সেবার আমি গিয়েছিলাম এখানে এবং এই ঘটনা আমি নিজের চোখে দেখেছি। রথ সেদিন তিথিগত কারণে 2 দিন ধরে টানা হয়েছিল। জগন্নাথ দেবের রথ তো সেদিন জায়গা থেকেই নড়েনি, কিন্তু তারপরেও হঠাৎই মারাত্মক ভিড় এগিয়ে আসে জগন্নাথ মন্দিরের দিক থেকে গুন্ডিচা মন্দিরের দিকে। আর সেই ভিড়ের মধ্যে অনেকেই হয়ে পড়ে পদপিষ্ট। এই ভিড়ের মধ্যে আমিও পড়েছিলাম।
প্রাণ প্রায় উষ্ঠাগত। সেদিনকার সেই মুহূর্তের কথা আমি আজও ভুলতে পারি না। তবে সাবধান ছিলাম বলেই সে যাত্রায় বেঁচে ফিরেছিলাম। এবং সেদিন এটা অন্তত বুঝতে পেরেছিলাম যে পুরীর রথে যতই আপনি আনন্দ করতে যান না কেন, সবসময় সাবধানতা অবলম্বন করা অবশ্যই জরুরি। না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে যে কোনো ধরনের বিপদ। সেই বিপদ থেকে কীভাবে নিজেকে রক্ষা করতে হবে সেই ব্যবস্থা আপনাকে নিজেরই করতে হবে। প্রচণ্ড গরম তথা তাপপ্রবাহে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সরকারের তরফ থেকে জল স্প্রের ব্যবস্থা করা হলেও সবসময় নিজের কাছে পানীয় জলের ব্যবস্থা করে রাখতে হয়। আপনি আশেপাশে যে সমস্ত লঙ্গরখানাগুলি আছে সেখান থেকে একেবারে বিনামূল্যে এই পানীয় জলের ব্যবস্থা করে নিতে পারেন। এছাড়া পাশের দোকান তো রয়েইছে। তবে শৌচালয় নিয়ে আমার একটু অভিযোগ আছে, কেননা আশেপাশে বেশ কিছু ফাঁকা জায়গা এবং সেখানে শৌচালয়ের ব্যবস্থা থাকলেও সেগুলিতে যে মেনটেন্যান্সের অভাব আছে সেটা আমি বুঝতে পেরেছিলাম 2025 সালের রথের জগন্নাথের স্নানযাত্রার দিনে। হয়তো পুরীতে যেহেতু প্রচুর পরিমাণে হোটেল আছে সেজন্যই সরকার হয়তো এগুলির দিকে খুব বেশি নজর দেয় না। তবে এগুলিতে নজর অবশ্যই দেওয়া উচিত। যারা হঠাৎ করে রথে গেছে আবার দিনের দিনই ফিরে আসবে তাদের জন্য এইগুলি ভীষণই অসুবিধার। বা ধরুন পুরীর রাজপথে কেউ রথ টানা দেখছে, হঠাৎ করে এমার্জেন্সি পেলে তাকে অসুবিধার সম্মুখীন হতেই হয়। আর এজন্য রাজপথের আশেপাশে বেশ কিছু জায়গা দুর্গন্ধযুক্তও বটে। এই জায়গাগুলিকে নজর দেওয়া একান্তই প্রয়োজন। যদিও পুরী স্টেশন সংলগ্ন স্থানে যেখানে থাকার ব্যবস্থা আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে টয়লেটের ব্যবস্থাও আছে, সেগুলি যথেষ্ট মেনটেন্যান্সও করা হয়। তবে রাজপথের পাশেই এই ব্যবস্থা করা একান্তই অত্যাবশ্যক। আপনারা যারা এর আগে পুরীতে গেছেন এবং এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এমন কোনো ব্যবস্থার কথা আপনারা জানেন কি না। যদি জেনে থাকেন সেটা কোথায় আছে অবশ্যই কমেন্টে সেটাও লিখে জানাতে ভুলবেন না। রথের এই প্রচণ্ড ভিড়ের কথা মাথায় রেখে উড়িষ্যা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিন তিনেকের জন্য চালানো হয় এ সময় স্পেশাল ট্রেন। এবার তো আমাদের পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকেও ট্রেন দেওয়া হলো, অর্থাৎ নবদ্বীপ স্টেশন থেকে সরাসরি পুরীর পথে চলবে এবার ট্রেন। শুধুমাত্র বিভিন্ন স্টেশন থেকে ট্রেন পুরীতে আসা নয়, পুরীর রাজপথ থেকে যথাসময় যাতে স্পেশাল ও অন্যান্য ট্রেনগুলি তাদের যথাযথ স্থানে পৌঁছাতে পারে সে ব্যবস্থাও থাকে পর্যাপ্ত পরিমাণে পুরী রেলওয়ে স্টেশনে। যাত্রী শেডের পাশেই বসানো থাকে প্রচুর অস্থায়ী টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা ট্রেন যাত্রা করার মতন মোটামুটি টিকিট পেয়ে যাবেন। তবে রিজার্ভেশন টিকিট আপনার আগের থেকে করা না থাকলে সেটা আপনি পাবেন না। যদিও রথের দিনগুলিতে রিজার্ভেশন কোচও অনেকটা জেনারেল কোচের মতন পরিণত হয়ে যায়। তাই এত ভিড়ে যদি আপনি উড়িষ্যার এই বিচিত্রময় রথযাত্রা দেখতে যেতে না পারেন তার বিকল্প ব্যবস্থাও বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে। প্রাচীন মাহেশের রথ, গুপ্তিপাড়ার রথ, বর্তমানে তো দীঘাতেও রথযাত্রা শুরু হয়েছে নতুন জগন্নাথ মন্দির নির্মাণের পরে। 2025 সালেই প্রথমবারের জন্য দীঘার বুকে রথ টানার কার্যক্রম শুরু হয়ে যায়। এবার 2026 সালে তা দ্বিতীয় বর্ষে গিয়ে পদার্পণ করবে। আপনি দীঘার ওই রথেও যেতে পারেন, একই রকম অনুভূতি পাবেন, কেননা পুরীর রথের মতন এখানেও 3টি রথ টানা হবে এবং এখানকার মন্দিরও অনেকটা ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই নির্মিত। তবে পুরীর রথে যে ভাইব সেটা আপনি এখানে পাবেন না। যাই হোক, কেমন কাটলো বা কাটছে আপনাদের রথ অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাতে পারেন। এছাড়া রথে আপনার গন্তব্য কোথায়, দীঘা, পুরী না অন্য কোথাও, সেটাও কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাতে পারেন। আমি তো দীঘা, পুরী উভয় জায়গাতেই যাবো বলে ঠিক করে রেখেছি। কীভাবে যাব, কখন যাচ্ছি সে সমস্ত বিষয় জানার জন্য অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলিকে আপনি ফলো করতে পারেন।